আমরা করছি হচ্ছে প্রফিট প্ল্যানিং। কন্ট্রোল নিয়ে পরে কথা বলবো। আমরা প্রফিট প্ল্যানিং করছি যে একটা নেক্সট ইয়ারের এবছরে বসে কিভাবে তার পরের বছরের প্রফিট প্ল্যান করা যায়। এখন আমরা প্রফিট প্ল্যান করতে গিয়ে আমরা প্রফিট প্ল্যানটা কিভাবে করতেছি, মেথডটা কি? মেথডটা হচ্ছে ডেভেলপিং প্রোফর্মা ইনকাম প্রোফর্মা স্টেটমেন্ট, তাই না? প্রোফর্মা স্টেটমেন্ট, এই যে প্রফিট প্ল্যানিং কিভাবে করছি, প্রোফর্মা স্টেটমেন্টস। প্রোফর্মা স্টেটমেন্টস এর মধ্যে দুইটা স্টেটমেন্ট আমাদের তৈরি করতে হয়। বলেন তো কোন দুইটা? একটা হচ্ছে প্রোফর্মা, বলেন একটু, প্রোফর্মা ইনকাম স্টেটমেন্ট, তাই না? মনে করতে পারছেন? আর একটা হচ্ছে প্রোফর্মা ব্যালেন্স শিট। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি ক্লিয়ার। হ্যাঁ, ভুলে গেছেন কিনা বুঝতে পারছি না। আচ্ছা, একটা সপ্তাহ চলে গেছে তো, হ্যাঁ বলেন। ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে ব্যালেন্স শিট, দুইটা আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা এরকম অবস্থায় ছিলাম। দেখেন, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। আমরা প্ল্যানিং এবং কন্ট্রোল দুই ভাগে ভাগ করেছি। কন্ট্রোলটা নিয়ে আমরা এখন কথা বলবো না। আর আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করছিলাম। প্ল্যানিং বলতে আমরা কি বুঝি? ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট টু ডু, আগে থেকে ডিসিশন নিয়ে রাখা যে আমার ভবিষ্যতে আমি কি করব। তো আমি এবছরে বসে কিভাবে নেক্সট ইয়ারের ফাইন্যান্সিয়াল প্ল্যান করতে পারি, আমরা ওইটাই দেখছিলাম। তো আমরা দেখেছিলাম যদি আমি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে চাই, তাহলে আসলে আমি যেটা করতে চাই সেটার নাম হচ্ছে প্রফিট প্ল্যানিং। এইটা প্রফিট প্ল্যানিং করতে গেলে আমাকে ফাইন্যান্সিয়াল কিভাবে আমি প্রফিট প্ল্যান করব? প্রোফর্মা শব্দটার মানে কি বলেন তো? গতদিন বলে দিয়েছিলাম প্রোফর্মা শব্দের মানে কি। মানে হচ্ছে ফিউচারের জন্য কোনো কিছু তৈরি করা, তাই না? ওইটাকে বলি আমরা প্রোফর্মা। অথবা হচ্ছে প্রোফর্মার আরো তিনটা নাম আছে, নাম তিনটা কি কেউ বলবে? প্রোফর্মার আরো তিনটা নাম আছে, নাম তিনটা কেউ বলবে? আমি লিখে দিয়েছিলাম খাতায়। ম্যাম এই যে প্রজেক্টেড, তারপর হচ্ছে ফোরকাস্টেড, এগুলি ম্যাম? হ্যাঁ, প্রোফর্মাকে তিনটা নামে ডাকা হয়। একটাকে বলা হয় প্রজেক্টেড, অথবা আরেকটাকে বলা হয় ফোরকাস্টেড। সবগুলোরই সেম মিনিং। প্রোফর্মাটা খুব একাডেমিক নাম, বুকিশ নাম। আর এনজিও যেমন ইউজ করে হলো প্রজেক্টেড, ফোরকাস্টেডটা হচ্ছে আরেকটু একাডেমিক নেম এরকম। তাহলে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আমরা করব কিভাবে? বাই ডেভেলপিং প্রোফর্মা স্টেটমেন্ট। এখন প্রোফর্মা স্টেটমেন্ট বলতে আমরা সাধারণত দুইটা স্টেটমেন্ট বুঝি। একটা হচ্ছে নেক্সট ইয়ারের জন্য আমরা একটা প্রোফর্মা ইনকাম স্টেটমেন্ট করব, আর একটা হচ্ছে নেক্সট ইয়ারের জন্য আমরা একটা ব্যালেন্স শিট করব। এই পর্যন্ত কি ক্লিয়ার? রিভিউটা ডান? জি ম্যাম। আচ্ছা, এখন ইনকাম স্টেটমেন্টে গিয়ে, ইনকাম স্টেটমেন্ট মানেই হচ্ছে এমন একটা হিসাবের জায়গা যেখানে একটা কোম্পানি দেখতে চায় আমি আমার সারা বছরে কত টাকা ইনকাম করেছি এবং সারাটা বছরে আমার কোন কোন খাতে এক্সপেন্স হয়েছে, এবং আলটিমেটলি আমার কত টাকা প্রফিট থাকলো, ডিভিডেন্ড দেওয়ার পরে আমি আলটিমেটলি হাতে কত টাকা আমি রেখে দিলাম। দিস ইজ দ্য সিম্পল ডেফিনেশন অফ দ্য ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট মানেই হচ্ছে ইনকাম এবং খরচের একটা চার্ট, সেটাকে বলি আমরা। তো আমাদের পারফরম্যান্স স্টেটমেন্ট করতে গেলে আমার অবশ্যই লাস্ট ইয়ারের স্টেটমেন্টটা লাগবে। তো আমি লাস্ট ইয়ারের ইনকাম দেখলাম যে আমার কোম্পানি কি কি প্রোডাক্ট করবে, এক একটা প্রোডাক্টের দাম কত, টোটাল কত টাকা আমি পাবো, কোন কোন খাতে কি কি খরচ, আমি সেগুলোও দেখেছি। আচ্ছা, অনেকেই দেখলাম অঙ্ক করেছে নিজেদের মতো করে, কিন্তু আমি একটু বলছিলাম যে এটা আসলে অ্যাকাউন্টিং এর কথা, তো এর জন্য আমি এতটা ডিটেলসে যাই নাই। আমরা অ্যাকাউন্টিং যেই মেথডে করি, এই যে একটা চেহারা, এই যে প্রথমে আমি ইনকাম লিখলাম, রেভিনিউ, তারপরে আমি সব লেস করলাম এক্সপেন্স গুলো, তারপরে গিয়ে নেট ইনকাম পেলাম, এবং এইটারও আবার একটা সিরিয়াল আছে। প্রথমে কস্ট অফ গুডস সোল্ড, আমি যদি সবার আগে ইন্টারেস্ট দেই তাহলে হবে না, সবার আগে যদি আমি ট্যাক্স দিই তাহলে হবে না, এটা ঠিক ওর পরে ওই আসতে হবে, ওর পরে ইন্টারেস্টই আসতে হবে, ওর পরে ট্যাক্সই আসতে হবে। এই যে একটা নিয়ম, এই নিয়মটা আমাদের কারো করে দেওয়া না, এটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং বডি, যাকে আমরা বলি হচ্ছে গ্যাপ। এটা আমি আপনাদেরকে লিখেও দিয়েছিলাম, GAAP, তার মানে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল।
এই গ্যাপের আন্ডারে আমাদেরকে যেইভাবে নিয়ম কানুন দেখিয়ে দেওয়া হয়েছে, যেইভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, দিস ইজ হাউ ইউ হ্যাভ টু মেনটেন ইউর ইনকাম অ্যান্ড এক্সপেন্স, দিস ইজ হাউ ইউ হ্যাভ টু রেকর্ড অল অফ ইউর অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, আমাদেরকে ঠিক ওইটাই করতে হবে, ওর বাইরে আমাদের কিছু করার অপশন নাই। ঠিক আছে, এই কারণে আমি একটু রিকোয়েস্ট করব ম্যাডাম একটু ডিস্টার্ব করি, ক্লাসটা রেকর্ডিং করলে ভালো হবে। ম্যাথমেটিক্স তো কেন শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, পরে আমরা আবার এটা শুনলে পরে মানে আমাদের মনে রাখতে সহজ হবে। আচ্ছা আচ্ছা, অঙ্কের ক্লাস, জি আচ্ছা করেন, ঠিক আছে, কিন্তু এই সমস্ত রেকর্ড টেকর্ড আবার ওপেনলি দিয়ে দিয়েন না কিন্তু, বুঝছেন, এগুলো অনেক ঝামেলা আছে। কারণ একটা ক্লাসে তো টিচার আসলে খুবই ইনফর্মালি অনেক রকম কথা বলে, গল্প করে, এই কারণে আসলে রেকর্ডটা আমি একটু ডিসকারেজ করি। এটা আপনারা মাথায় রেখেন, যে যার প্রয়োজনে করতেন সে ব্যবহার করে, সে তার মতো করে ডিলিট করে ফেলেন পরে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখেন আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের তাহলে এইটা হচ্ছে আমাদের ধরেন ইনকাম। এখন আমি এই জন্য আপনাকে এই নিয়মটাই মেনটেন করতে হবে, কষ্ট করে একটু সিকোয়েন্স গুলো মনে রাখতে হবে। আর তারপরে আমরা এরকম একটা ইনকাম স্টেটমেন্ট দেখলাম, এরপরে আমাদের কিছু ইনস্ট্রাকশন আছে, আমরা ওই ইনস্ট্রাকশনটা দেখে আমরা ডিসিশন নিলাম যে আমরা হচ্ছে কিভাবে ইনকাম স্টেটমেন্টটা করব। তো আমি দেখলাম যে লাস্ট ইয়ারে আমার কত সেলস ছিল, কত খরচ ছিল, এবং আমি যেই মেথডে আমি প্রোফর্মা ইনকাম স্টেটমেন্ট করেছিলাম, ওই মেথডটার নাম কি ছিল মনে আছে? পার্সেন্ট অফ সেলস মেথড, তাই না? তার মানে সেলস এর কত পার্সেন্ট খরচ, সেলস এর কত পার্সেন্ট এই অপারেটিং এক্সপেন্স, সেলস এর কত পার্সেন্ট আমি ইন্টারেস্ট দিই, আপনারা এইগুলো বের করেছিলেন। এটা বের করার পরে আমি কি করেছি, নতুন করে একটা ইনকাম স্টেটমেন্ট ডিজাইন করেছি। ডিজাইন করে আমি দেখলাম যে আমি যদি আমার মানে প্ল্যানে যেমন আমার ছিল 1 লাখ টাকার সেলসকে যদি 1,35,000 টাকায় রূপান্তর করতে পারি, আর খরচগুলো যেভাবে যেভাবে আগে হয়েছিল ওইভাবেই যদি খরচ হতে থাকে, তাহলে আমার প্রতিষ্ঠান টোটাল দেখা গেছে গত বছর ওরা ইনকাম করেছে কত টাকা বলেন তো? গত বছরের নেট ইনকাম ছিল 7,650 মিলিয়ন, এবং ডিভিডেন্ড দেওয়ার পরে হাতে ছিল 3,650 মিলিয়ন। দেখা গিয়েছে আমার এই প্ল্যান যদি ঠিক মতো বাস্তবায়ন হয়, হবে কিনা জানি না, যদি নেক্সট ইয়ারে হয় তাহলে 7,000-এর জায়গায় 10,327 মিলিয়ন ইনকাম হবে, আর হাতে ছিল আগে 3,000 সামথিং, এখন দেখেন 6,327 মিলিয়ন টাকা আমার হাতে আরো এক্সট্রা থাকবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই হলো প্ল্যানিং এর সুবিধা। এখন এমনও হইতে পারে নেক্সট ইয়ারে হবে না, বা নেক্সট ইয়ারে হবে, হোয়াট এভার হইতে পারে, কিন্তু আপনি প্ল্যানটা করে রাখলে আপনার কাজ পরিচালনা করার সুবিধা। তাহলে আজকে এখন আমরা জানি যে আমরা প্ল্যানিংটা দুইটা ভাবে করব, একটা হলো ফোরকাস্টেড ইনকাম স্টেটমেন্ট, এই যে বলেছিলাম এটা হয়ে গেছে গত ক্লাসে। এখন আমরা করব প্রোফর্মা ফোরকাস্টেড ব্যালেন্স শিট। তাহলে আমরা আজকে হেডিংটা দেই প্রোফর্মা ব্যালেন্স শিট। সবাই হেডিংটা দেন, প্রোফর্মা ব্যালেন্স শিট। প্রোফর্মা ব্যালেন্স শিট লিখেছেন? কেউ একজন আমাকে লিড করেন, প্রোফর্মা ব্যালেন্স শিট। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ব্যালেন্স শিটের ইয়াটা হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে এরকম, আমি আপনাদেরকে বলছি যে ব্যালেন্স শিট মানেই হচ্ছে ব্যালেন্স বিটুইন কি অ্যাসেট আর এটা হচ্ছে লায়াবিলিটিস। আমার প্রতিষ্ঠানের যা অ্যাসেট থাকবে ঠিক সমপরিমাণ আমার দায়, মানে যা অ্যাসেট সেটাই আমার দায়। আমার প্রতিষ্ঠানের যত অ্যাসেট আছে সেগুলো আমি একটা লিস্টে লিখবো, যত দায় আছে সেগুলো আমি একটা লিস্টে লিখবো। এই যে অ্যাসেট এবং দায়ের যে একটা রেকর্ড, এটাকে আমরা বলি ব্যালেন্স শিট। খুব সিম্পলি বুঝালাম আর কি, আরো ডিটেল বলা যায়, যেহেতু অনেকে এখানে অ্যাকাউন্টিং এর না, তাই আমি অত এক্সপ্লেনেশনে গেলাম না। তো এখন এখানে দেখেন, এখানে আমার অ্যাসেটের মধ্যে কি কি আছে। আমার প্রতিষ্ঠানে ক্যাশ অ্যাসেট, এটা হলো লাস্ট ইয়ারের, ধরেন হলো 2000, ধরে নেন 2025 সালের, এটা আমরা 26 সালের জন্য কাজ করতেছি। ব্যালেন্স শিটে 2025 সালে ক্যাশ ছিল আমাদের হাতে 6,000। মার্কেটেবল সিকিউরিটিজ মানে হচ্ছে ধরেন আপনি শেয়ার টেয়ার বন্ড টন্ড এইসবে ইনভেস্ট করেছেন, ছিল 4,000। অ্যাকাউন্ট রিসিভেবল, অন্যের কাছে আপনার প্রতিষ্ঠান টাকা পায় 13,000। গোডাউনে ইনভেন্টরি আছে 16,000 টাকার। সব মিলে আপনার টোটাল ইমিডিয়েট খরচ করতে পারেন এরকম কারেন্ট অ্যাসেট আছে 39,000
টাকার। এরপর ধরেন ফিক্সড অ্যাসেট আছে 51,000 এবং টোটাল আছে সব মিলে 90,000 টাকা। আর আপনাকে দায় মানে তো বুঝেন তাই না, আপনার অব্লিগেশন যেটা দিতে হবে আপনাকে, দায় আছে কত টাকা, অ্যাকাউন্টস পেয়েবল, ধরেন সাপ্লায়ার র মেটেরিয়াল এনেছে তাদেরকে দিতে হবে এত টাকা, সরকারকে ট্যাক্স দিতে হবে এত টাকা, নোট পেয়েবল, নোটে টাকা ধার করেছিলেন সেখানে টাকা দিতে হবে, আরো টুকটাক অনেক ইউটিলিটি বিল আছে, সার্ভিস আছে, এরকম অনেক কিছু আছে, আপনি এগুলো দিবেন এত টাকা। সব মিলে ইমিডিয়েট যে টাকাটা না দিলেই না সেই টাকা আছে আমাদের 19,000। তার সাথে আরো আছে লং টার্ম, আপনার কোম্পানি লোন করেছে, তারপরে শেয়ার হোল্ডারের কাছ থেকে টাকা নিছেন, আপনার যে রিটেইন আর্নিং আছে আপনার ফান্ডে সেইটা, সব মিলে আমার লায়াবিলিটি আর ওনার সিকিউরিটি আছে 90,000, অ্যাসেট আছে, দুইটা সমান। নিয়ম হচ্ছে ব্যালেন্স শিটে সবসময় মনে করতে হবে অ্যাসেট ইজ ইকুয়াল টু অলওয়েজ লায়াবিলিটিস। এইটাই হলো ব্যালেন্স শিটের মূল তত্ত্ব। তাহলে আমরা একটু ফর্মুলাটা লিখে, এটা তো ফাহিমের বলার কথা তাই না, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি বলেছে কি, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। ম্যাডাম বলেনি, বলেনি ম্যাম, বলেনি ম্যাডাম, মানে ভাবে বলছিল প্রমুখ ভাবে যে আমি বলছিলাম স্যারের সাথে যে স্যার আমাদের শুধু বেতনটা হচ্ছে আমাদের অ্যাসেট বাই ইনকাম আর সবকিছুই খরচের মধ্যে পড়ে, এইভাবে কথা হয়েছে। আচ্ছা যাই হোক, আর এইটুকু আপাতত মনে রাখেন, একটা প্রতিষ্ঠানের অ্যাসেট সবসময় লায়াবিলিটিস এর ইকুয়াল হবে, কারণ বিজনেস যত টাকার মালিকের কাছ থেকে যত টাকার অ্যাসেট আছে ঠিক অত টাকাই বিজনেস লায়াবল সেই অ্যাসেটের জবাবদিহির জন্য। তাই জন্য অ্যাসেট উইল বি অলওয়েজ লায়াবিলিটিস। তো এটাকে আরো অনেক ডিটেইল ভাবে ব্যাখ্যা করা যায়, তো আমরা অত ডিটেইলে আমরা এখন যাওয়ার দরকার হবে না। এই অঙ্কটার জন্য আপাতত এইটুকু মাথায় রাখেন, অ্যাসেট সবসময় লায়াবিলিটিস এর সমান হবে। আচ্ছা ফাইন, এখন আমরা যেটা করব, এটা তো ধরেন সে ফর এক্সাম্পল 2025 সালের আমার ব্যালেন্স শিট। এখন আমি কাজ করতে চাচ্ছি, এই যে 26 সালে যে আমার ইনকাম বাড়লো, 26 সালে আমার নতুন করে সবকিছু হলো, এখন আমি দেখতে চাচ্ছি 26 সালে আমার কি বলে এটাকে, ব্যালেন্স শিটের ইম্প্যাক্টটা কি হবে। কারণ আপনি এখন সেলস বাড়াতে চাইছেন, সেলস বাড়াতে হলে আপনার হাতে কি ক্যাশও বেশি আসবে না, আসবে কিনা? জি ম্যাম। মানে ক্যাশ বেশি আসলে আগে যে 6,000 টাকা সেলস ছিল সেটা দিয়ে কি হবে? আমার তো মানে 6,000 টাকা ক্যাশ বলছিল হাতে থাকবে, তাহলে এবার তো ক্যাশ আরো থাকবে, কি বলেন? জি বেশি থাকবে। তারপরে আগে যা অ্যাকাউন্ট রিসিভেবল ছিল এখন তো তার থেকে অ্যাকাউন্ট রিসিভেবল আরো বেশি থাকবে। মানে আমার সেলস বাড়ানোর জন্য সবকিছুই এখন চেঞ্জ হয়ে যাবে। আগে যা আমার সাপ্লায়ার কাছ থেকে টাকা পেত, এখন তো আরো বেশি টাকা আমি সাপ্লায়ার আমার কাছ থেকে পাবে। তো দেখা যাচ্ছে ওই এক সেলস বাড়ানোর স্বপ্ন যে আমি দেখেছি, ওইটা আসলে আমার সবকিছুতেই আমার ইম্প্যাক্ট করবে। এই কারণে আমার আসলে সেলসের সাথে সাথে আমার সবকিছু এখানে চেঞ্জ হবে। তাহলে এখন আমরা দেখি আমরা কিছু ইনস্ট্রাকশন, আপনারা কি ইয়াতে যেতে পারবেন? কিসের যেন একটা শব্দ হচ্ছে, আপনাদের যাদের কাছে বই আছে তারা এই পেজটা বের করে রাখতে পারেন, যাদের কাছে বই নাই আমি আপনাদের হোয়াটসঅ্যাপ। কত পেজ বইয়ে, কত পেজ ম্যাডাম? বইয়ে হচ্ছে চ্যাপ্টার 3 তেই তো ছিল না, 4 এ ছিল লাস্ট ক্লাসে। দাঁড়ান, আপনাদের নতুন বইটা আছে অফিসেই আছে। 4 এ ছিল, 4 এ চ্যাপ্টার 4 এ ছিল। চ্যাপ্টার 4 এ যাবেন হলো কোন পেজে? যাদের কাছে বই আছে তারা যান হলো ব্যালেন্স শিট 213 পেজে যান। 213 পেজ গিয়েছেন? ওকে, 213 পেজ পেয়েছেন? আচ্ছা, যাদের কাছে বই নাই আমি হোয়াটসঅ্যাপে এটা দিয়ে দিচ্ছি, তারা এরকম একটা জিনিস তারা ডেভেলপ করবে। হোয়াটসঅ্যাপে আপনি বারবার যেতে পারবেন কিনা? ম্যাডাম বই পাইছি। হ্যাঁ, যাদের কাছে বই নাই আমি তাদের জন্য দিচ্ছি। এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে আমি আগের বছরের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি।
আর একটা জিনিস আমার লাগবে, এইটাও একটু সবাই দেখবেন। আমি এখন একটা একটা করে জিনিস করব, আর হচ্ছে এটা ইনস্ট্রাকশন কিছু থাকবে আমার ব্যালেন্স শিটে। এই যে এই ইনস্ট্রাকশনটা আমি এখন দিয়ে দিলাম, এটা হলো ব্যালেন্স শিট তৈরি করার কিছু ইনস্ট্রাকশন। এই 11টা ইনস্ট্রাকশন আছে ব্যালেন্স শিট তৈরি করার। এটা কত নাম্বার পেজ ম্যাম? এইটা হলো, দাঁড়ান বলতেছি, একটা মিনিট। এই যে প্রোফর্মা ব্যালেন্স শিট তৈরি করার এই ইনস্ট্রাকশনটা। বইয়ে আছে 217, 216, 17। এই যে এটা আমি দিয়ে দিলাম যাদের কাছে বই নাই তাদের জন্য। এখন আমি চলে যাব হচ্ছে এই পেজে চলে যাব, এই যে এইখানে চলে যাব। আমি এইখানে গিয়ে আমরা এখন এরকম একটা জিনিস তৈরি করব। আপনারা এখন লিখেন খাতায় ভেক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, প্রথমে লিখেন এটা ভেক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সবাই হেডিং দেন ভেক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তারপরের লাইনে লিখেন প্রোফর্মা ব্যালেন্স শিট, ভেক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারপরের লাইনে প্রোফর্মা ব্যালেন্স শিট, ভেক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, পরের লাইনে প্রোফর্মা ব্যালেন্স শিট। লেখা হলে আমাকে একটু বলেন একজন। আকাশ, আমাকে একটু পানি দিয়ে যাও তো বাবা। লেখা শেষ। হ্যাঁ, তাহলে প্রথমে লিখবেন হচ্ছে ভেক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেকেন্ড লাইনে হচ্ছে প্রোফর্মা ব্যালেন্স শিট। লিখেছেন? জি ম্যাম। ভেক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, পরের লাইনে হচ্ছে প্রোফর্মা ব্যালেন্স শিট, তারপরের লাইনে লিখবেন হচ্ছে ফর দ্য ইয়ার, ফর দ্য ইয়ার, ফর দ্য ইয়ার 2026, মানে আমরা 26 সালের জন্য কাজ করছি। হয়েছে? জি। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এরকম একটা জিনিস তৈরি করব। কিসের বেসিসে করব? আমার যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে। এখন যাদের কাছে বই আছে তারা তো চলে যাবে হচ্ছে ইয়াতে, পেজ নাম্বার হলো চলে যাবে হলো ওই যে কত যেন বললেন আপনারা, 200 ম্যাম 213 এটা 213। হ্যাঁ, 213তে আছে। আমরা এখন চলে যাব হলো এই ইনস্ট্রাকশন গুলো আছে হলো যাদের কাছে বই আছে তারা চলে যাবে হলো 215, 16, 17তে চলে যাবে, 217তে চলে যাবে। ঠিক আছে? আর যাদের কাছে হচ্ছে বই নাই তারা চলে যাবে হচ্ছে এই হোয়াটসঅ্যাপে, ওই ইনফরমেশনটাই আমি এই যে এখানে দিয়েছি। তারা জাস্ট একটা দুইটা করে দেখবে, তাহলে হয়ে যাবে সেম জিনিসটাই। তাহলে এবার আমরা দেখি, আমরা ঠিক এরকম একটা টেবিল করব। টেবিলের চেহারাটা কেমন হবে একটু বলে দেই। আমরা এইখানে এরকম ভাবে অ্যাসেট লিখবো, লিখে 4টা কলাম হবে। এখানে অ্যাসেট লিখবো, এখানে আমাদের হচ্ছে সিরিয়ালি অ্যামাউন্ট গুলো থাকবে, এই পাশে আমাদের লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি থাকবে, এই পাশে গিয়ে আমাদের হচ্ছে আইটেম গুলো থাকবে, এখানে অ্যামাউন্ট গুলো থাকবে। এইটাই স্ট্রাকচার। এই স্ট্রাকচারের বাইরে আমরা যাওয়া যাবে না। আর একটা ওয়ে আছে, সেটা হলো পাশাপাশি না লিখে লম্বা করে লেখা, এটার পরে আবার এইগুলো। তো ওইটা আমরা করছি না, ওটাতে জায়গা বেশি লাগে, তাই আমরা ল্যাঙ্গুয়েজ করছি। ঠিক আছে? তাহলে আমরা এবার প্রথম ইনস্ট্রাকশনটায় চলে যাই। প্রথম ইনস্ট্রাকশনটা হচ্ছে, সবাই দেখেন একটু, দেখেন নাম্বার ইনস্ট্রাকশন কি আছে আপনারা বলেন। নাম্বার 1 কি আছে বলেন? ক্যাশ ম্যাডাম। ওভাবে বললে হবে না, যে ভালো রিডিং করতে পারে সে বলেন। কেউ একজন রিডিং যে পড়তে পারে সে বলেন প্লিজ। ম্যাডাম যেটা দেওয়া আছে, এ মিনিমাম ক্যাশ ব্যালেন্স অফ $6,000 is desired. ওকে ফাইন। তো আমাকে ইনস্ট্রাক্ট করা হয়েছে নেক্সট ইয়ারে তুমি যে স্বপ্ন দেখেছো
সেলস বাড়াবা, 1 লাখ টাকার সেলস 1,35,000 টাকা করবা, এটা যদি করতে চাও তাহলে তোমাকে মিনিমাম ক্যাশ ব্যালেন্স রাখতে হবে কত? 6,000 ইজ ডিজায়ার্ড মানে আশা করা যাচ্ছে 6,000। তাহলে আমি যেই জিনিসটা এখন তৈরি করবো এরকম একটা জিনিস, তাহলে ওখানে ক্যাশ লিখে সামনে 6,000 লিখে ফেলেন। লিখেছি। ওকে ফাইন। এবার 2 নাম্বারটা বলেন তো, পড়েন রূপ সাহেব, আপনি পড়েন। নাম্বার 2 পড়ছি। Marketable securities are assumed to remain unchanged from their current level of $4,000. মার্কেটেবল সিকিউরিটিজ যে অপশনগুলো ছিল, যে ইনভেস্টমেন্টটা ছিল, ওইটা অ্যাসিউম করা হচ্ছে, এই যে এটা অ্যাসিউম করা হচ্ছে, এই যে মার্কেটেবল সিকিউরিটিজ আর অ্যাসিউম টু রিমেইন আনচেঞ্জ ফ্রম দেয়ার কারেন্ট লেভেল 4,000। কারেন্ট লেভেল মানে এই বছর কত ছিল তাদের মার্কেটেবল সিকিউরিটিজ? লাস্ট ইয়ারে ছিল কত? 4,000 না? 4,000। সো 26 সালেও তাদের প্ল্যান আছে এটাও আনচেঞ্জ রাখবে, এটাও তারা বাড়াবে না, 26,000ই করবে, সরি 4,000ই করবে। তাহলে লিখে ফেলেন এটাও 4,000। ঠিক আছে, তাহলে আমাদের এইটা শেষ হয়ে গেল। এখন আমাদের 3 নাম্বার ইনস্ট্রাকশন কি দিয়েছে আমরা একটু দেখি। 3 নাম্বারটা মনে হয় একটু জটিল ইনস্ট্রাকশন আছে, এটা আমি দিচ্ছি। দেখেন 3 নাম্বারটা সবাই বুঝেন, এই অঙ্কটা যদি পারেন তাহলে পরীক্ষায় এমন কোনো অঙ্ক আসবে না এই চ্যাপ্টার থেকে যে অঙ্ক আপনি পারবেন না। এটাই সর্বোচ্চ কঠিন অঙ্ক ধরেন, এরপরে বইয়ে যা আছে সেগুলো অনেক সহজ অঙ্ক। 3 নাম্বারে বলেছে দেখেন, অ্যাকাউন্ট রিসিভেবল অন এভারেজ represents 45 days of sales. অ্যাকাউন্ট রিসিভ বোঝার ব্যাপার, একটা বুঝলে সবাই পারবে, খুব ভালো করে শুনেন। অ্যাকাউন্ট রিসিভেবল অন এভারেজ রিপ্রেজেন্ট 45% অফ সেলস। আচ্ছা আমি তো আর একটা কাজ করতে পারি, একটা মিনিট দাঁড়ান তো, আমি এটার হচ্ছে আর একটা ফাইল ওপেন করি, তাহলে যেটা সুবিধা হবে। ইয়েস, আমি বারবার তাহলে আমাকে ঘুরতে হবে না। একটা ফাইল আমি রাখলাম হলো এখানে, আর একটা ফাইল রাখলাম এখানে। আচ্ছা তাহলে দেখেন, আমরা মার্কেটেবল সিকিউরিটিজ বলেছে অ্যাকাউন্ট রিসিভেবল অন এভারেজ 45 days। আমরা এটার মিনিং বুঝলাম না, বোঝাচ্ছি। বিকজ ভেক্টরাস অ্যানুয়াল সেলস প্রজেক্টেড 1,35,000, এটা আমরা আগেই বলেছি। অ্যাকাউন্ট রিসিভেবল শুড এভারেজ এত 40। আচ্ছা এইভাবে বলি, অ্যাকাউন্ট রিসিভেবল অন এভারেজ রিপ্রেজেন্ট 45 days, এটা মানে কি? অ্যাকাউন্ট রিসিভেবল শব্দটার মানে বলেন তো? যেটা আমরা ইন ফিউচার পেতে যাচ্ছি বা পাবো, ইন ফিউচারে যেটা আমরা পাবো, তার মানে হচ্ছে যে আমার হচ্ছে যেটা আমি কাস্টমারের কাছে আমি হচ্ছে বিক্রি করেছি, যেই টাকাটা আমি পাবো। তো যদি কোনো প্রতিষ্ঠান বলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল এভারেজে 20 দিন, এভারেজে 45 days, এভারেজে 50 days, এই কথাটার মানে বুঝায় আমার প্রতিষ্ঠান একটা সেলসের পরে মার্কেট থেকে টাকা তুলে নিয়ে আসতে এভারেজে সময় লাগে 45 days। এটা বের করার একটা ফর্মুলা আছে, রেশিও অ্যানালাইসিস থেকে বের করা হয়, ওটা তো আর এখানে দেখাতে হবে না। এখন এইভাবে প্রত্যেকটা কোম্পানি যেটা করে, ওর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের ডেটাও ক্যালকুলেট করে রাখে। তাতে সুবিধা হয় কি, এই ডে যত বেশি হবে তত কি কোম্পানির জন্য ভালো নাকি খারাপ? খারাপ ম্যাডাম, খারাপ। তার মানে এই ডে যত বেশি হবে তত বোঝা যায় এই প্রতিষ্ঠানের রিসিভেবল মার্কেটে দিনের পর দিন পড়ে থাকে। এটা যদি খুব বেশি লম্বা হয় তাহলে এটার সব থেকে চ্যালেঞ্জ হচ্ছে কোম্পানি খুব অচিরেই ক্যাশ ক্রাইসিসে পড়বে। কাগজপত্র দেখাবে ওর অনেক টাকা পাওয়ার কথা, ওর অনেক টাকা প্রফিট হয়েছে, বাট জেনুইন হচ্ছে ওর এখনো টাকা হাতে নাই। যেমন বিষয়টা অনেকটা এরকম।
আপনার বেতন দেওয়ার কথা 30 দিন পরে। যদি আপনার কোম্পানি আপনাকে বেতন দেয় 40 দিন বা 45 দিন পরে, তাহলে তো মাশাআল্লাহ বুঝতেই পারতেছেন হিসাবের খাতায় থাকবে যে আপনি এক মাসে 1 লক্ষ টাকা পাওয়ার কথা, বাট রিয়েলিটি হচ্ছে এইটা যে আপনি তারপরও প্রতি মাসে টাকা ফ্রেন্ডের কাছ থেকে ধার করে নিয়ে চলতেছেন, কারণ বেতন পান নাই, বাসা ভাড়া দিতে পারছেন না। আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার। তো অ্যাকাউন্ট রিসিভেবল এর ডেজ যত বেশি হয় কোম্পানির জন্য ইটস এ ভেরি নেগেটিভ সাইন। তো এনিওয়েজ আমরা এটা জাস্ট রিজনটা বুঝালাম। এই কোম্পানির এভারেজে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 45 ডেজ, মানে ওর বিক্রির পরে ওকে মিনিমাম 45 দিন অপেক্ষা করতে হয় ওই টাকাটা ওর হাতে আসতে। আমাদের ইউনিভার্সিটি যদি চায় তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে এভারেজে আপনাদের যে টিউশন ফিস, এটা তো রিসিভেবল, আপনারা তো টাকাটা আসলে প্রত্যেক সেমিস্টারে দেন না, আপনারা অনেক দেরি দেরি করে দেন। তো একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে ইউনিভার্সিটি চাইলে ইজিলি বের করতে পারে যে এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির জন্য অ্যাকাউন্ট রিসিভেবল কত দিন। আই এম শিওর ওটা মিনিমাম কত বাইর হবে বলেন তো দেখি? 2 বছরই কারোর জন্য বের হয়ে যাবে, যে 2 বছরে সে হয়তো অল্প টাকা দিচ্ছে, অথবা 6 মাসের সে টাকা দেয় না, 6 মাস পর পর দেয়। 6 মাসে হলো 365 দিনের অর্ধেক, এত দিন, তার মানে তো ডেঞ্জারাস অবস্থা। সো এনিওয়েজ, তো এইভাবে আর কি বের করা যায় যে অ্যাকাউন্ট রিসিভেবল কতদিন। তাহলে ফাইন, তাহলে ওদের অ্যাকাউন্ট রিসিভেবল 45 ডেজ বিকজ ভেক্টরস অ্যানুয়াল সেলস এত। এখন আমরা এইটা হচ্ছে আমরা এখন এখান থেকে আমরা বের করব আমার কোম্পানির সামনে বছরে সেলস করার প্ল্যান ছিল কত টাকা? 1,35,000 না? 1,35,000 টাকার টোটাল সেল করার কথা ছিল। তাহলে এই 1,35,000 টাকা যদি আমার ক্রেডিট মানে টোটাল সেল হয়, এর মধ্যে কতটুকু হচ্ছে আমার মানে কি বলে আমার হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল এর 45 ডেজ এর ভাগে কতটুকু পড়লো, মানে এক 45 ডেজ এ কত। সোজা কথা আমরা এটা এইভাবে বলতে পারি, তার মানে হচ্ছে আমরা এটা আমাদের টোটাল সেল হলো 360 দিন আমরা ধরি অ্যাকাউন্টিং ইয়ারে। 360 দিন, এক বছরে যেহেতু দিনে আছে, এক বছরে সেলস কত বলে আমি চিন্তা করেছি? 1,35,000। সবাই একটু বুঝেন, সহজ করে দিচ্ছি, ছোটবেলার ঐকিক নিয়ম করাই দিচ্ছি। 360 দিনে বিক্রি হবে 1,35,000, একদিনে বিক্রি হবে 1,35,000। এইভাবে করতাম না আমরা ছোটবেলায়? 1,35,000 কে ভাগ দিতাম আমরা কত দিয়ে? 360 দিয়ে, তাই না? এরপরে আমি না, আমরা ম্যাথ যখন করি, ম্যাথমেটিক্স ওয়ার্ল্ডে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা এভারেজে 30 দিনে মাস ধরি, তো ওই এক্সট্রা 31 দিনের মাসগুলোকে বাদ দিলে ওই 60 দিন হয় আর কি। তার মানে আপনি যদি এইটাকে যদি 12 দিয়ে ভাগ করেন তাহলে এভারেজে 30 করে পড়ে, কারণ ওই খুচরা একদিন ওটা আবার ওই যে 5 দিন বানায়, 5 মাসে 5টা এক্সট্রা এক আছে, তো ওইটা হিসাবের জন্য। এর জন্য আমরা সবসময় অ্যাকাউন্টিং ডেজ আমরা 360 ধরি, মানে সলিড এভারেজে 30 দিনে মাস। আমরা সবসময় স্যালারি ট্যালারি কি এভারেজে 30 দিনে মাসে ধরেন না? জি জি, এটাই ধরা হয়। মাসে তো 31 দিনও আছে। আপনাকে অফিস কি ওই একদিনের স্যালারি দেয় না? কিন্তু খেয়াল করছেন, তাই না? জি জি, তাহলে কিন্তু আপনার পার ডে যা স্যালারি, বছরে যে স্যালারি পান, পার ডে যে স্যালারি হয়, তাতে কিন্তু প্রত্যেক কোম্পানি কিন্তু 5 দিনের স্যালারি আমাদেরকে আরো কম দেয়, জানেন? এই হিসাবটা টের পাইছেন? আসলে আপনাকে কিন্তু 360 দিন হিসাবে স্যালারি দেয়, 30 দিন করে দেয়, ওই 31 দিনের স্যালারি দেয় না। আচ্ছা যাই হোক, তো আমরা এটা তাহলে 360 দিনে আমার বিক্রি হবে সামনে বছর 1,35,000। একদিনে বিক্রি হবে কম, এটা যেটা ভাগ। আর যেহেতু 45 দিন আমার টাকাটা তুলে আসে, তাহলে আমি দেখি 45 দিনের ভাগে কতটুকু পড়ে। 45 ডেজ, তার মানে হচ্ছে এক একটা অ্যাকাউন্ট রিসিভেবলের খণ্ডে তার কতটুকু টাকা থাকে। তাহলে আমার হবে হচ্ছে 1,35,000 ইন্টু হচ্ছে 45 ডেজ আর ডিভাইডেড বাই হচ্ছে 360। তাহলে কত টাকা হয় বলেন তো?
কত টাকা হয়? বের করেছেন? 16,875। তাহলে হয় হলো 16,875। সবাই একটু বুঝেন, এটা বোঝার ব্যাপার, মানে জিনিসটা খুব প্যাঁচায় বইতে বলছে, আমি সহজ করে বোঝাচ্ছি। তার মানে আমার 1,35,000 যে বিক্রি, আপনি তো ক্যাশ সেল না, ধরেন আপনি ক্রেডিট সেলেই সাধারণত হয়। 1,35,000 যদি আমার টোটাল সেল হয় আমার কোম্পানির, এই সেলের টাকা অ্যাভারেজে উঠে আসে, এক একটা সেল উঠে আসে 45 দিনে। 45 দিনে একটা সেল উঠে আসে। তাহলে প্রতি 45 দিনের জন্য মার্কেটে রিসিভেবল থাকে কত? 16,000 না? এটা কি বুঝতে পারছে সবাই? জি, এখন ক্লিয়ার। বাকিটা ক্লিয়ার? না হলে বলেন, আমি আরেকবার বোঝাচ্ছি। জি ম্যাডাম, ক্লিয়ার। 365 দিনে বাজারে পড়ে থাকে 1,35,000 টাকা। শুধু 45 দিনের জন্য বাজারে পড়ে থাকে 16,875 টাকা। এবার ক্লিয়ার? জি ম্যাডাম, ঐকিক নিয়ম। হ্যাঁ, ঐকিক নিয়ম। এটাকে এত ঝামেলা না করে বই যেভাবে করেছে, 45 দিন 335 দিনের কত, 360 দিনের কত অংশ, তাহলে 1/8। সো সেলসকে 1,35,000কে যদি 1/8 দিয়ে গুণ করি তাহলে একই টাকা পেয়ে যাবে। আমি যদি এত শর্টকাট করতাম আপনার বুঝতে অনেক কষ্ট হতো, এই কারণে আমি একটু ডিটেইল করলাম। এখন আপনি পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে আপনি শর্ট করে বের করবেন না ডিটেইল করে বের করবেন, এটা আপনার ব্যাপার, আপনি বুঝতে পারলেই হয় আর কি। এই যে দেখেন, ওরা এই জাস্ট 1/8 দিয়ে গুণ করছে, এটা বের হয়ে গেছে। আচ্ছা, তাহলে এভারেজে আমার কোম্পানির সেলস, এভারেজ যেহেতু আমি অঙ্কটা করছি টোটাল না এভারেজের উপরে, এভারেজে আমার কোম্পানির অ্যাকাউন্ট রিসিভেবল 45 ডেজ এর জন্য হয় হলো এত। তাহলে আমরা দেখে নিই, তাহলে গত বছর ছিল হলো 13,000, এবছর তাহলে সামনের বছর কত হবে? 16,875 লিখেন তাহলে এখানে। এরপর দেখি ইনভেন্টরি নিয়ে কিছু কথা আছে কিনা। এরপরে আমাদের 4 গেল, না 4 না, আমাদের গেল হচ্ছে 3 গেল। 4-এ আছে এন্ডিং ইনভেন্টরি শুড রিমেইন at the level of 16,000 রিমেইন মানে চেঞ্জ হয় না, এটা কিন্তু গত বছর 16,000ই। তারপর দেখেন ইনভেন্টরি বলছে ending inventory at the level remain at the level 16,000 of which 25% would be raw material। মানে 16,000 এর মধ্যে কত টাকা র ম্যাটেরিয়াল আছে, কত টাকা ফিনিশ গুডস আছে, এগুলো আমার দরকার নাই। আমার টোটাল ইনভেন্টরি 16,000 আগে ছিল, ওরা 16,000ই লিখবে। তাহলে লিখেন 16,000। এখন দেখেন এই কয়টা মিলে যেই জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেট কত হয় দেখেন। কারেন্ট অ্যাসেট কত হয়? 42,875 ম্যাডাম। আচ্ছা, তাহলে এখানে সবাই লিখেন 42,875 হয়, 75। বাকিরা একটু ক্যালকুলেটর নিয়ে বসেন, মানে ক্লাস থেকে আমি যেহেতু সব অঙ্ক করাই দিই, তো ক্লাস থেকে অঙ্ক করলে আপনার জন্য সুবিধা। আচ্ছা, গেল সবার হয়েছে, আমি সামনে আগাবো। ম্যাডাম আগান। আচ্ছা ফাইন, এর পরেরটা দেখি। তাহলে আমাদের এখানে শেষ হয়ে গেল হচ্ছে, হ্যাঁ আমাদের হলো এখানে এইটা শেষ হলো, এটা শেষ হলো। এখন দেখি এখানে কি বলছে, না 4 নাম্বার 5 নাম্বার শেষ হয় নাই। এখানে বলছে এর পরের পয়েন্টটা ছিল আমাদের হলো ফিক্সড কস্ট, নেট ফিক্সড অ্যাসেট। নেক্সট ফিক্সড অ্যাসেট মানে হলো আমার প্রতিষ্ঠানে যে ওই যে মেশিন পত্র চেয়ার টেবিল যা যা আছে ফিক্সড,
নেট যখন বলা হয় তার মানে ওইটা থেকে ডেপ্রিসিয়েশনটা বিয়োগ করা, এটাকে বলি আমরা নেট। ঠিক আছে, ডেপ্রিসিয়েশনটা বিয়োগ করা। ডেপ্রিসিয়েশন কি আমি বলতেছি, এখানে আছে হচ্ছে দেখেন মেশিন, এই যে আপনি যে নতুন 1 লাখ টাকার সেলসকে আপনি যে 1,35,000 টাকা বানাবেন, এই কারণে আপনার কি নতুন মেশিন কেনা লাগবে না? এই কারণে ওরা বলেছে দ্য নিউ মেশিন কস্টিং 20,000, 20,000 টাকার নতুন মেশিন ওরা কিনেছে, উইল বি পারচেজ, মানে কিনতে হবে সামনের বছরে যদি আমি সেলস বাড়াতে চাই। টোটাল ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার ইজ 8,000, এইটার জন্য টোটাল ডেপ্রিসিয়েশন 8,000 অ্যাডিং আপ টু দ্য। আচ্ছা, ডেপ্রিসিয়েশনটা একটু বুঝাই দিই আমি। ডেপ্রিসিয়েশনটা কি এখানে বুঝবে, আমি কি বুঝাই দিব? ম্যাডাম 20,000 টাকা 8,000 টাকা কত পার্সেন্ট হলো ডেপ্রিসিয়েশন? আমাদের এখানে পার্সেন্টেজটা দরকার নাই, আমাদের মাইনাসটা দরকার ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলি তারপরে দেখেন ডেপ্রিসিয়েশনটা কি এখানে কেউ জানে? তাহলে আমি ডেপ্রিসিয়েশনটা হলো যে কোনো একটা মেশিন কিনলে ওই ইয়ারলি একটা মানে কস্ট মাইনাস হইতে থাকে। হ্যাঁ হ্যাঁ, যে কেন মাইনাস হতে থাকে? ওই মেশিন থেকে যে আমার ইনকাম আসে, এটা এক একটা প্রতিষ্ঠানের এক ধরনের পার্সেন্টেজ থাকে ডেপ্রিসিয়েশনের। যেমন আমাদের প্রতিষ্ঠানে কিছু মেশিন আছে 8%, কিছু আছে 20%, এটা 20% মাইনাস। যে ওই মেশিন থেকে যে ইনকাম গুলো আছে আর্ন আসে, ওই আর্নের জন্য একটা পার্সেন্টেজ আস্তে 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 মাইনাস হয়ে একটা সময় এই অ্যাসেটের ভ্যালুটা জিরো হয়ে যায়। তখন এই অ্যাসেট আর যেন কে কি বলতে চাইলো? হ্যাঁ, সানার ভাইয়ের কথাটা ঠিক আছে, তার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি। সেটা হলো আমি যে মেশিনটা পারচেজ করলাম এটার লংজিভিটি কত, মানে এটা আমার কতদিন করলে ব্যবহার করলে আমার এই মেশিনের এটা আমার হয়ে যাবে ইনকাম, বা এটার জন্য আমার যে অ্যাকচুয়াল যে মানে আর্নিং যে আছে এই মেশিন থেকে আমি কত টাকা লাভ করতে পারবো বা কত টাকা ব্যবহার করব, সেটার জন্য যে এটা হলো ডেপ্রিসিয়েশন। আস্তে আস্তে মাইনাস হয়ে আমার এটাই হবে। আচ্ছা আচ্ছা, আর কেউ আছে? আচ্ছা আমি একটু বুঝাই এখন। আর যারা কিছুই বলতে পারলো না তারা মনে হয় ওনাদের কথা শুনে তেমন কোনো কিছু বুঝতে পারলো না, তাই না? এরকম না ঘটনাটা? আমি একটু অ্যাড করতে চাই। হ্যাঁ বলেন প্লিজ। সো ডেপ্রিসিয়েশন হচ্ছে কোন একটা মেশিনারিজের এক্সপেক্টেড লাইফ টাইমের মধ্যে এটার যে অ্যাসেট ভ্যালুয়েশন আছে সেটার যে ডিক্রিজ হয়, অ্যান্ড এই ডেপ্রিসিয়েশন কস্টটা একটা স্পেসিফিক টাইমলাইনের উপর ডিপেন্ড করে। আমি যদি ধরে নিই একটা মেশিনের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 5 বছর, সো এই 5 বছরের মানে হচ্ছে প্রতি 1 বছরে 20 ভাগের 1 ভাগ, মানে টোটাল 5 ভাগের 1 ভাগ অ্যাসেট ভ্যালুয়েশন এটার কমবে। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট। ওকে, আচ্ছা হ্যাঁ, সবাই মোটামুটি কাছাকাছি গিয়েছেন। দেখেন আমি এখন খুব সহজ করে, যারা কখনো অ্যাকাউন্টিং এ পড়ে নাই তাদেরকে একটু, ডেপ্রিসিয়েশনের কনসেপ্টের মধ্যে অনেক জটিলতা আছে, এত জটিল কিছু বুঝালে এখন বুঝবেন না। আমি খুব সহজ করে এখন বুঝাচ্ছি, আমাদের লাইনটা মনে হয় কেটেও যেতে পারে, এই কারণে আমি 2 মিনিট যেতে যেতে আমি একটু শুরু করি। দেখেন সিম্পলি এভাবে চিন্তা করে দেখেন, ডেপ্রিসিয়েশন শব্দটার মানে হচ্ছে অবচয়। অবচয় মানে কি? কোনো একটা কিছু ক্ষয় হচ্ছে আস্তে আস্তে, তাই না? মানে একটা আস্ত জিনিস আস্তে আস্তে অবচয় হয়ে যাচ্ছে, ওটা একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এরকম আর কি। তো ধরে নেন আপনি এভাবে চিন্তা করে দেখেন যে আপনি একটা অ্যাসেট কিনেছেন 10,000 টাকা দিয়ে, যেটা ফারহান বলছিল 10,000 টাকা দিয়ে। এটা আপনি কিনেছেন, প্রত্যেকটা অ্যাসেটের কি একটা লাইফ টাইম থাকে না? থাকে কিনা? আপনি যদি একটা কম্পিউটার কিনেন, আমরা সাধারণত জিজ্ঞেস করি না। আমরা যখন একটা টেবিল কিনি, অনেক সময় দেখেন না ফার্নিচার কেনার সময় বলে ভাই 25 বছরে কিছু হবে না। একটা ফ্রিজ কিনলে আমরা কখনো জিজ্ঞেস করি না, কিন্তু একটা ইলেকট্রনিক্স দোকান থেকে যদি আপনি কিছু কিনেন, আপনি যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা এটার লাইফ টাইম কত, আপনি দেখবেন ও বলবে 15 বছরও কিছু হবে না, আপনি ব্যবহার করতে পারবেন। কেউ যদি বলে যে মানে তার মানে প্রত্যেকটা জিনিসের একটা জীবন আছে, একটা সময় আছে। তো আমি আমার কাজ হচ্ছে ওই জীবন দশার মধ্যে জিনিসটাকে ব্যবহার করা, তাই না? আমি 10 বছর হলে আমি 10 বছর ব্যবহার করব, আমি 5 বছর হলে 5 বছর ব্যবহার করব। এখন আমি 10,000 টাকা দিয়ে একটা জিনিস কিনেছি,
তো আমি তো আসলে ওইটা এই বছর কিনলাম, আমি কি 10,000 টাকার জিনিস এই বছরই কনজিউম করে ফেলবো, খেয়ে ফেলবো? এটা কি সম্ভব? লাইনটা কেটে যাচ্ছে ম্যাম। হ্যাঁ, কেটে যাচ্ছে ম্যাডাম। অসুবিধা নাই, কেটে গেলে আমি আবার লিংক দিয়ে দিব। আমরা হচ্ছে ধরেন একটা জিনিস আপনি কিনলেন, ধরেন একটা টেবিল আপনি কিনেছেন, কেনার সময় জিজ্ঞেস করেছেন এটার আসলে লাইফ টাইম কত, তা আপনাকে বলেছে 10 বছর এটার লাইফ টাইম, তার মানে আপনি 10 ইয়ার্স এটা ব্যবহার করতে পারবেন। এখন আপনি দেখেন এটা 2025 সালে কিনলেন, তার মানে আপনি এটা 2035 সাল পর্যন্ত এটা ব্যবহার করবেন মিনিমাম, এরপরে লাইফ টাইমের পরও এটা ব্যবহার হতে পারে, ইট পসিবল। এখন আপনি যদি দেখান যে টোটাল খরচটা আপনি এ বছরই করে ফেলেছেন, এটা তো আসলে অথেন্টিক না। ডেপ্রিসিয়েশনকে আমরা বলি নন ক্যাশ এক্সপেন্স, তার মানে হচ্ছে অ্যালোকেশন অফ দ্য কস্টের অ্যালোকেশনটাকে 10 বছরে ছড়িয়ে দেওয়া। যেমন ধরেন আপনি করলেন কি, তাহলে আপনার 10 বছর 10,000কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে এক এক বছর কত করে পড়ে ভাগে আমার? 1,000। তাহলে আমি কি করতেছি, আমি যখন আমার ইনকাম স্টেটমেন্ট করছি তখন একটা অপশন আছে আমার ডেপ্রিসিয়েশন অপশন, ওই ডেপ্রিসিয়েশন কস্টের মধ্যে আমি হচ্ছে ওখানে 10,000 টাকা করে আমি হয়ে গেছে 10,000 টাকা করে আমি প্রতি বছর আমি ওখানে 1,000 টাকা করে আমি ওখানে দেখাচ্ছি। তার মানে কি, আমি বোঝাতে চাচ্ছি যেহেতু মেশিনটা আমি 10টা বছর ব্যবহার করব, সো আমি 10,000 টাকাকে একবারে এখানে আমি না লিখে আমি 10 বছরে 1,000 করে আমি এখানে কি করলাম, আমি এটা ছড়িয়ে দিলাম। তার মানে আবার কিছু কিছু আমরা অ্যাড ব্যাক ডেপ্রিসিয়েশন আছে, ওটাতে আমরা গেলাম না। তার মানে আমি কি করলাম, আমার টোটাল 10,000 টাকার এক্সপেন্সকে ওভার দ্য লাইফ টাইম 10 বছরে ছড়িয়ে দিলাম। তাতে সুবিধা হলো কি, বোঝা গেল যে আমার কোম্পানি প্রত্যেক বছর 1,000 টাকা পরিমাণ এই মেশিনটা ইউজ করবে বা ইউটিলাইজ করতেছে বা খরচ করতেছে, অবচয় করতেছে। ঠিক আছে, আরেকটু সহজ একটা এক্সাম্পল দেই, যদিও এই এক্সাম্পলটা বারবার বলতেছি, ডেপ্রিসিয়েশন সবসময় ফিক্সড কস্টের সাথে হয়। আমি যে এক্সাম্পলটা এখন দিচ্ছি শুধু যারা অ্যাকাউন্টিং এর না তাদেরকে শুধু বোঝানোর জন্য দিচ্ছি, কিন্তু এই এক্সাম্পলটা ডেপ্রিসিয়েশনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয় না, কারণ ফিক্সড অ্যাসেট ছাড়া ডেপ্রিসিয়েশন হয় না। পেরিশেবল আইটেম, খাবার দাবার, পচনশীল জিনিস, এইসবে ডেপ্রিসিয়েশন হয় না। কিন্তু আমি আপনাদের ক্যাপিটাল আইটেম বলছি আমরা এটাকে, হ্যাঁ অনেক সময় আমরা বলি ক্যাপিটাল আইটেম না, হ্যাঁ ক্যাপিটাল আইটেম যেটা আর কি ফিক্সড অ্যাসেট। যেমন সহজে বুঝবেন আপনি, যেমন ধরেন আপনি করলেন কি 2,500 টাকা দিয়ে একটা কেক কিনলেন, এভাবে চিন্তা করে দেখেন। তো কেক কিনে আপনি আপনি ধরেন আপনার মহাজন যে আছে বা আপনার যে বস আছে, আপনি দেখালেন নাস্তার বিল, ধরি এখন যদি আপনি দেখান এই আজকের ডেটে 25 তারিখে 2,500 টাকার একটা কেক, আপনি চিন্তা করতে পারতেছেন এটা দেখতে কতখানি, যে আপনি 2,500 টাকার কেক আপনি একদিনে খেয়ে ফেলছেন, এরকম ব্যাপারটা। তো আপনি চিন্তা করলেন আচ্ছা এই কেকটা তো আমি একদিনে খাবো না, কেকটা তো আমি 5 দিন ধরে খাবো, তাহলে একটা কাজ করি, তাহলে টোটাল 2,500 কে আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে এক এক ভাগে কয়দিন পরে কত টাকা পড়ে? 500 তাহলে আপনি করলেন কি, আজকের তারিখে লিখলেন 500, কালকে লিখলেন 500, পরশু লিখলেন, এভাবে 5 ডেজে করলেন কি টোটাল 2,500 কে, ওর জীবন দশা হচ্ছে 5 দিন, 5 দিন ওর জীবন দশায় আপনি ওকে ছড়াই দিলেন। তাতে সুবিধা হলো কি, আপনার একবারে আপনার খরচটাও মানে দেখা গেল না ওই বছরে, যে আপনি প্রথম দিনই যদি আপনি 2,500 লিখেন, প্রথম দিনে দেখা গেছে আপনার আয়ের থেকে আপনার খরচ বেশি হয়ে গেছে, এরকম হয়ে যায়। তো এই কারণে আমরা তখন করলাম কি, ওর যতদিনে আমি ওকে ইউজ করব, কনজিউম করব, ততটা দিনে ওকে আমি ছড়াই দিলাম। ঠিক ডেপ্রিসিয়েশন যদিও এরকম খাবার দাবারের ক্ষেত্রে হয় না, ঘটনাটা বোঝানোর জন্য বলেছি, ঠিক এরকম একটা ঘটনা। আপনি যে অ্যাসেটটা কিনেছেন, যে টেবিলটা কিনেছেন, যে কম্পিউটারটা কিনেছেন, ওর যা খরচ, এটা চাইলে আমি আজকে এখন এই বছরই আমি দেখাই দিই, কিন্তু আসলে তো ওকে আমি 1 বছরের জন্য ব্যবহার করব না,
ওকে আমি 20 বছর ধরে ব্যবহার করবো, একটা ট্রাক আমি 25 বছর ব্যবহার করব, 15 বছর ব্যবহার করব, তাহলে ওকে কি করব, যদি স্ট্রেট লাইনে করি ওর যা টোটাল খরচ কেনা দাম ওইটাকে আমি ভাগ করব ওর জীবন দশা দিয়ে, প্রতি বছর ধরে আমি একটু করে ওর খরচটা আমি দেখাবো। এবার কি ক্লিয়ার? জি ম্যাডাম ক্লিয়ার। এটাকে এর জন্য আমরা ডেপ্রিসিয়েশনকে কি বলি, নন ক্যাশ এক্সপেন্স, অথবা এটাকে আরেকটা নাম বলি অ্যালোকেশন অফ কস্ট। মানে ওর খরচটাকে আমি অ্যালোকেট করে দিলাম, ছড়িয়ে দিলাম, মানে ওর জীবন দশায়, ওর পুরো লাইফ টাইমে ছড়াই দিলাম। তারপরে আর কথা না হয় নাই বললাম, এটা অ্যাকাউন্টিং এর টিচার বলবে, ওই ওর জীবন দশার পরেও যদি অ্যাসেটটা ব্যবহার করা যায়, বিক্রি করা যায়, তখন কি হবে, এগুলো আরো অনেক কথা আছে, ওই দিকে গেলাম, আমি সহজ করে বুঝালাম আমার অঙ্কটার জন্য। তাহলে এখন দেখেন কি বলছে, নেক্সট ইয়ারে কোম্পানি 20,000 টাকার অ্যাসেট কিনবে, টোটাল ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার, এই কোম্পানির প্রতি বছর ডেপ্রিসিয়েশনের জন্য কত টাকা কাটে, 8,000, বিভিন্ন যে অ্যাসেট আছে এই কারণে ওর কাটে, ঠিক আছে। অ্যাডিং 20,000 অ্যাকুইজিশন, নতুন অ্যাসেট কেনার, এক্সিস্টিং, তার মানে ওর এখন কত টাকার ফিক্সড অ্যাসেট আছে, এখন আছে কত টাকার, 51,000 টাকার ফিক্সড অ্যাসেট আছে ওর, তাই না? ইয়েস অর নো? এখন কি 51,000 টাকার ফিক্সড অ্যাসেট আছে না? জি ম্যাম। এর সাথে ওর যোগ হবে কত টাকার ফিক্সড অ্যাসেট, আরো 20,000 টাকার, তাই না? তাহলে টোটাল ওর অ্যাসেট এখন কত টাকার হয়, 70,000, 71,000 ম্যাম। 71,000। তার মানে ওর কোম্পানিতে অ্যাসেট আছে 71,000 টাকার, আর ওর কাছ থেকে ওই অবচয় বাবদ, মানে ওর প্রত্যেক বছর বছর কত টাকার খরচ ছড়ায় দেওয়া হয়, ওই অ্যামাউন্টটা কত আছে, 8,000 টাকা না? 8,000 মানে সব অ্যাসেট মিলে। তাহলে আমরা নেট ফিক্সড অ্যাসেট বের করি, সবসময় মনে রাখতে হবে টোটাল অ্যাসেটের দামের থেকে ডেপ্রিসিয়েশনটা বিয়োগ করে দিই। তাহলে 71 থেকে আমার যদি 8,000 টাকা আমি বিয়োগ করে দিই, তাহলে আমার কত থাকতেছে, কত থাকে তাহলে, 63 থাকে মনে হয়, তাই না? তাহলে আমার আমি যদি আরো 20,000 টাকার অ্যাসেট কিনি, তাহলে আমার হাতে নেক্সট ফিক্সড অ্যাসেট 51,000 জায়গায় হয়ে যাবে হলো 63। তাহলে এখানে 63 লিখেন, আর ব্র্যাকেটে 63 লিখেন, আর ব্র্যাকেটে লিখে রাখেন এইভাবে যে 51 প্লাস হচ্ছে 20 আর হলো মাইনাস হলো 8,000। তাহলে ওকে, ঠিক আছে, এটা হয়েছে ডান। এখন আপনি হ্যাঁ ক্লিয়ার? না ম্যাডাম বলতেছি, এটা আরেকবার একটু বলেন ম্যাডাম। ওই যে আমরা যেটা করব, আমার আগের অ্যাসেট ছিল 51,000 টাকার, নতুন কিনেছি 20,000 টাকা, সেটা যোগ করব, আর আমার কোম্পানি ধার্য করেছে প্রত্যেক বছর অ্যাসেটের এতটুকু খরচ দেখাবে, 8,000 টাকা তখন বিয়োগ করে দিব। তাহলে 51 আর 20 হয়ে গেল 71, সেখান থেকে আমি 8,000 বিয়োগ করলাম, তাহলে থাকে 63,000। ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আপনি এই যে কারেন্ট অ্যাসেট আর টোটাল অ্যাসেটটাকে যোগ করেন, যোগ করে দেখেন কত হয়। কত টাকা হয়? 1 কোটি। 1 কোটি না স্যার, না ম্যাডাম, 10 লাখ, 10 লাখ, 1,10,70,000, 1,05,875। 1,05,000, 5,865। ওকে ফাইন। আপনারা এইটার উপরে একটা পরীক্ষা দিয়ে দেন, সানডেতে একটা পরীক্ষা দিবেন, ক্লাস টেস্ট। খারাপ হলে হইলো, 2-3টা অঙ্ক প্র্যাকটিস দিয়ে দিই, ক্লাস টেস্ট দিলে পরীক্ষায় নো প্রবলেম স্যার। হ্যাঁ,
সানডেতে আমার একটা মেকআপ ক্লাসও নেওয়া দরকার, তো আমরা পরীক্ষাটাই নিয়ে নিই, ঠিক আছে? কারো কোনো সমস্যা থাকলে সেটা ক্লিয়ারও করে নিল। ওকে, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি মাথায় রাখলাম সানডে তো আপনাদের ক্লাস নাই। ম্যাডাম হ্যাঁ, স্যাটারডে নেওয়া যায় না? স্যাটারডে আপনাদের ক্লাস থাকে না? না ম্যাডাম। আচ্ছা, তাহলে আপনারা একটু রৌফ সাহেবের সাথে কথা বলে আমাকে ফাইনাল ডিসিশনটা জানাই দিয়েন, ঠিক আছে? আপনারা যেদিন করবেন আমি সেদিনই নিতে পারবো, আমাকে জাস্ট একটু ইনফরমেশনটা জানাই দিয়েন। ওকে, আচ্ছা এবার দেখি আমরা অ্যাসেটের পার্ট শেষ, এবার আমরা লাইবিলিটিস এর পার্টটা শেষ করি। তাহলে এইটা গেল। এখন আমরা দেখি এই যে কোম্পানি যেমন অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 45 দিন, বিক্রির পরে 45 দিন পরে সে টাকা তুলে। আবার আপনার কোম্পানি কারো কাছ থেকে র মেটেরিয়াল কেনে না? জি। এখানে যেমন আপনি হচ্ছে পাওনাদার, আপনি যখন র মেটেরিয়াল কিনেন আপনিও তো এরকম কাউকে আটকায় রাখেন, তাই না? টাকাটা একই না ঘটনা? জি 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 জি। এখানে হলো আপনি রিসিভেবল, আর এখানে আপনি কি পেয়েবল, তাই না? মানে আপনাকে এখানে টাকা দিতে হবে, আর এখানে হলো আপনি টাকা নিবেন, রিসিভ করবেন। খেয়াল করেন একই ঘটনা, কিন্তু ওখানে রিসিভ করবে আরেকজন আর এখানে রিসিভেবল আপনি। এখন দেখেন ঘটনাটা কিভাবে বলছে, পারচেজ এক্সপেক্টেড টু অ্যাপ্রক্সিমেটলি 30% অফ অ্যানুয়াল সেল। ও যা হচ্ছে কি বলে অ্যানুয়াল সেলের 30% ওগুলো ইয়া করে, জিনিসপত্র কিনে, র ম্যাটেরিয়াল কিনে। তাহলে 1,35,000 টাকার হলো আমার সেলস, তার 30% আমি হলো র ম্যাটেরিয়াল কিনি। তাহলে টোটাল কত হলো? 40,500 হলো না? 40,500 হলো কিনা? জি ম্যাডাম। হ্যাঁ, এখন বলছে কি the firm estimates that it 72 days on average to satisfy accounts payable. খেয়াল করে দেখেন, এখানে হলো ব্যবসা কোম্পানি। আপনি যখন কাস্টমারের কাছ থেকে টাকা রিসিভ করেন তখন আপনি তাকে সর্বোচ্চ সময় দেন 45 দিন। মাশাআল্লাহ, আপনি যখন আবার অন্যকে পে করেন তখন আপনি কয়দিন সময় রাখেন দেখেন তো? 72 দিন। বুঝতে পেরেছেন? আপনাদের কাছে কি কঠিন লাগতেছে অঙ্কটা? আপনি শুধু এই 3 নাম্বার পয়েন্টটা আর এই 6 নাম্বার পয়েন্টটাই যতটুকু একটু কঠিন, এরপরে আর কিচ্ছু নাই, সব শুধু আমাকে আর 5টা মিনিট সময় দেন তাহলেই বুঝে যাবেন। তো জি জি ম্যাডাম বলেন। আপনি অ্যাকাউন্ট রিসিভেবল, আপনি মানুষের কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে টাকা নেওয়ার জন্য কাস্টমারকে সময় দিয়েছেন কতদিন সর্বোচ্চ? 45 ডেজ। 45 দিন ম্যাডাম। আপনি যখন আপনার সাপ্লায়ারকে আবার টাকা দেন আপনি তখন কতদিন পরে দেন? তাকে আটকায় রাখেন কতদিন? 72 দিন। খুব ভালো খবর ম্যাডাম। ব্যবসাটা এখানেই, তাই না? আপনি রিসিভেবল করতেছেন তাড়াতাড়ি কিন্তু পেয়েবল করে দিচ্ছেন দেরিতে। তাহলে একই ভাবে একই নিয়ম, তাহলে আপনার 360 দিনে আপনার র মেটেরিয়াল কিনেন কত টাকা? কত টাকা র মেটেরিয়ালের জন্য হয়? 40,500। 40,500। একদিনে কত হবে? 40,500 আর হলো ডিভাইডেড বাই হলো 360। তাহলে আমি দেখতে চাচ্ছি পুরো 72 দিনের জন্য আমি কতখানি পেয়েবল আটকায় রাখি। 72 ডেজ এর জন্য আমি আটকায় রাখি ওই যে একই ভাবে 40,500 আর হলো ডিভাইডেড বাই 72 আর নিচে হলো 360। তাহলে কত হয় দেখেন তো? 8,100। 8,100। তার মানে আপনার একটা 72 দিনের জন্য আপনি আপনার সাপ্লায়ারকে 8,500 টাকার জন্য আপনি আটকায় রাখেন। প্রতি 72 দিনে আপনার 8,500 করে আটকায় থাকে। তাহলে এবার আপনি এখানে অ্যাকাউন্টস পেয়েবল এই লায়াবিলিটিস সাইডে লিখেন, অ্যাকাউন্টস পেয়েবল হবে আপনার কত? 72,000 না 72 নাকি এত টাকা নাকি কত হয় বলেন তো? 8,100। এখানে লিখেন আপনি 8,100, এই যে এখানে 8,100 হয়েছে? ম্যাডাম দেখছি। ওকে, গেল এটা। এখন হচ্ছে আমার এরপর, আচ্ছা আজকে মেয়েরা কোনো কথা বলতেছে না কেন? কোনো মেয়ে নাই? ঘটনা কি? তানিয়া ওরা আসে নাই? পারভিন, তানিয়া,
তারপর হচ্ছে এরা কি কেউ ক্লাস করতেছে না? জি ম্যাম, আসসালামু আলাইকুম। বুঝলাম, আপনারা তো কথা বলেন না। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে তাহলে 1/4 গেল। আচ্ছা, এখানে তারপর বলছি কি ট্যাক্স পেয়েবল হচ্ছে tax payable are expected to equal 1/4 of the current year's tax liability. ওরা সরকারকে ট্যাক্স দেয় হলো expected to equal 1/4 of current years, মানে বর্তমানে যতটুকু ট্যাক্স দেওয়ার কথা তার 1/4 ও ট্যাক্স দেয়। তাহলে আমরা একটু দেখি তো, আপনারা আগের অঙ্কটা যে করেছিলেন ওইটাতে দেখেন তো ট্যাক্স দেওয়ার কথা ছিল কত টাকা? ওটা তো ছিল 40%। 40% কত টাকা দিয়েছিলেন, মানে আমার সামনের বছর কত টাকা দেওয়ার কথা ট্যাক্স? এই যে এখানে 40% যে অঙ্কটা আপনারা গতদিন করেছেন, এই যে 40% কত টাকা দেওয়ার কথা ছিল টোটাল? 3,84,800। ওই জানো লেস ট্যাক্স, এই যে 3,84,800 টাকা। এটা কি ফোরকাস্টে? হ্যাঁ, প্রোফর্মা না, এটা তো আপনি যে এই টাকার উপর ট্যাক্স দিয়েছেন, কারণ সরকারকে ট্যাক্স দেওয়ার কথা হলো 1,800 না? আপনি যেটা করে দিয়েছিলেন ওইটা ম্যাম, আমরা যেটা করছি ওটা 40% দিয়েছিল, এটা হলো 21%। আমরা কি 40% দিয়ে অঙ্ক করেছি? পরে যেটা আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলেন ওটা 40%। না, হোমওয়ার্ক না, ক্লাসে যেটা করাচ্ছিলাম, ক্লাসেরটা হোমওয়ার্কেরটা পরে আজকে অ্যাডজাস্ট করে নিয়েন। ক্লাসেরটা দেখাচ্ছি, ক্লাসে যেটা 15% ছিল। হ্যাঁ, 15% আমার দেওয়ার কথা হলো 1,823 টাকা দেওয়ার কথা, তাই না? এখন ওরা বলছে যে সামনের বছর আমরা পুরো টাকা দিব না, আমরা এইটার কতটুকু দিব? 4/1 ভাগ। তাহলে এইটার 4/1 ভাগ কত হয়? 4/1 ভাগ কত হয়? 1,823 এর 4 ভাগ করেন তো, 1,823 কে 4 ভাগ করেন তো। 455 টাকা 75 পয়সা ম্যাডাম। 55 টাকা 75 পয়সা। 455 টাকা 75 পয়সা ম্যাডাম। তাহলে আপনি এখানে লিখে রাখেন 456 টাকা লেখা যায়। 56 লেখা রেখে রাখেন। হ্যাঁ, তার মানে আপনি পুরো টাকা দিবেন না সরকারকে, আপনি দিবেন 4/1 ভাগ। আচ্ছা, গেল এটা। তাহলে হচ্ছে আপনার এটা চলে গেল। এখন হচ্ছে আপনার এরপরে বলছে আর নাই, আর সব সেম। নোট পেয়েবল অ্যাসিউম রিমেইন আনচেঞ্জ, নোট পেয়েবল যা আছে তাই থাকবে। দেখি কত ছিল, তাহলে নোট পেয়েবল লিখে ফেলেন 8,300। তারপরে আদার লায়াবিলিটি কি বলছে ম্যাডাম? নোট পেয়েবলটা কি? নোট পেয়েবল মানে হচ্ছে নোটে টাকা ধার করা। এটা অনেকটা ওই যে আমরা আনঅফিশিয়ালি ওই যে আমরা গ্রামে অনেক সময় স্ট্যাম্পে লিখে টাকা সাইন করি না, আমি অমুক এত দিনের মধ্যে এত টাকা ধার করতেছি, এরকম আছে না? জি। এটা হচ্ছে আনঅফিশিয়ালি। অফিশিয়ালি আমরা যেটা করি ওই যে ধরেন হচ্ছে আমরা ব্যাংক থেকে ইমিডিয়েটলি যে আমাদের শর্ট টার্ম নোটের মাধ্যমে যে টাকাগুলো এমপ্লয়িরা নিয়ে থাকে, সিসি লোন বলি আমরা, ইমিডিয়েটলি যে টাকাটা আমরা আনি নোটে, যেমন একটা এগ্রিমেন্টে সাইন করে নিয়ে আসছি যে টাকাটা, আবার আমরা টাকাটা ফেরত দিই, ওটা এই ধরনের ইনস্ট্যান্টলি পেমেন্ট করারটাকে আমরা নোট পেয়েবল বলি নরমালি, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে বলতে পারেন এটা কাইন্ড অফ ব্যাংকের সাথে যত সিসি লোন গুলো হয়, কারেন্ট লায়াবিলিটিস ইমিডিয়েটলি পে করতে হবে, আপনি একটা কন্ডিশনে টাকা নিয়ে আসছেন, এরকম টাকাগুলোকে নোট পেয়েবল বলি। তাহলে নোট পেয়েবল বলছে যা ছিল তাই থাকবে। এখানে কি বলছে? নো চেঞ্জ ইন আদার কারেন্ট লায়াবিলিটি, আদার লায়াবিলিটিস এর কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তাহলে কত টাকা ছিল? 3,400, এটা লিখে ফেলেন। এবার এই টোটাল লায়াবিলিটিস এই কটা যোগ করেন। আসেন সবাই, আসেন আমার সাথে। রোপ সাহেব আপনারা আসেন? জি ম্যাডাম, আমরা আছি সবাই। আমরা আছি। হ্যাঁ, কয়েকজন কথা বলতেছে। তাহলে এবার টোটাল কারেন্ট লায়াবিলিটিসটা যোগ করে ফেলেন। আচ্ছা, রোপ সাহেব অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিয়েন। আপনি কি ইয়া নিয়েছিলেন, ওই পেপার নিয়েছিলেন ফাইমের কাছ থেকে, ইয়ার কাছ থেকে, রোমানের কাছ থেকে? আমার কাছে আছে, আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের। এখন আমরা তাহলে এটা গেল, এখন আমাদের বাকি রইল তাহলে টোটাল লায়াবিলিটিস করছেন। লং টার্ম লোন দেখি ওরা কি বাড়াইছে কিনা। ফার্ম ডেট, কমন স্টকস আর রিমেইন আনচেঞ্জ। রিমেইন আনচেঞ্জ মানে
একই টাকা। আপনার শুধু 3-4টা জায়গায় কাজ করতে হবে জানেন, এছাড়া এই অঙ্কের সুবিধা আছে, বেশিরভাগই থাকবে সব আনচেঞ্জ। তাহলে লেখেন লং টার্ম লাইবিলিটিস, এখানে লিখে ফেলেন 18,000 এইটা। তারপরে হচ্ছে স্টক হোল্ডার্স ইকুইটি 30,000 ছিল, দেখি ইকুইটি চেঞ্জ করছে কিনা। এখানে বলছে না, এগুলো সব আনচেঞ্জ। আগে যা এই যে রিটার্ন না, এটা না, এখানে হচ্ছে সবই আনচেঞ্জ। তাহলে স্টক হোল্ডার্স কমন স্টক লিখ 30,000। লং টার্ম ডেবিট এটা কি ম্যাডাম? লং টার্ম ডেট মানে আপনার প্রতিষ্ঠান যে দীর্ঘদিনের জন্য লোন করে, 20 বছর ইন্ডাস্ট্রিয়াল লোন, ফ্যাক্টরি লোন করে না, 15 বছর, 10 বছর, মিনিমাম 5 বছর, এরকম বড় বড় লোন করে না কোম্পানি? জি জি ম্যাডাম করে। ওগুলাকেই বলি আমরা লং টার্ম লোন। আচ্ছা, এরপরে রইলো, এটা গেল কমন স্টকের কাছ থেকে যে টাকা আনছি, নতুন কোনো টাকা আমরা শেয়ার হোল্ডারের কাছ থেকে আনবো না, তাই সেম টাকা লিখে রাখেন। রিটেইন আর্নিং শব্দটার মানে কি গতদিন বলেছিলাম? রিটেইন আর্নিং মানে কি? এটা মানে ডিভিডেন্ড দেওয়ার পরে যেটা থাকে ওইটা হচ্ছে সর্বোচ্চ। মানে ইংরেজি ভাষার রিটেইন মানে হচ্ছে ধারণ করা, তাই না? আর্নিং মানে ইনকাম, ইনকামের যতটুকু আমি ধরে রেখেছিলাম। আমার প্রতিষ্ঠান প্রতি বছর আর্নিং এর যতটুকু ধরে রাখে। গত বছর যে অঙ্কটা করিয়েছিলাম দেখেন তো, আর্নিং এর কতটুকু আপনি ধরে রাখছিলেন? এই যে এখানে দেখলে আপনি পাবেন, এই যে দেখেন আপনার প্রতিষ্ঠান, হ্যাঁ আপনার প্রতিষ্ঠান দেখেন ইনকাম করেছিল হলো 10,327 টাকা, শেয়ার হোল্ডারকে দিয়ে দিয়েছেন 4,000 টাকা, আর হাতে রেখে দিছিল কত ফার্দার খরচ করার জন্য? 6,327 টাকা, তাই না? আপনি প্রতি মাসে যে খরচ হয় আপনার, যা ইনকাম, ধরেন 50,000 টাকা আপনার বেতন, আপনার ধরেন 45,000 টাকা খরচ হয়, এই এক্সট্রা 5,000 টাকা আপনি কি করেন? ফেলে দেন নাকি জমান না? এই যে জমাতে থাকেন প্রতি মাসে 5,000, প্রতি মাসে 5,000, প্রতি মাসে না, নর্মাল না, এটা ভুল বললাম, প্রতি মাসে 5,000 হবে তা না, এই মাসে 5,000, এই মাসে হয়তো 6,000, এই মাসে 3,000, এরকম করে আমার খরচের পরে হাতে যা টাকা থাকে আমরা সাধারণত কি করি? একটা অ্যাকাউন্টে এটা জমাই না ইন জেনারেল? জি ম্যাম। ধরে নেন ওই অ্যাকাউন্টটার নামই হচ্ছে আমাদের রিটেইনড আর্নিং। রিটেইন শব্দটার মানে হচ্ছে, ইংরেজি শব্দ মানে হচ্ছে ধারণ করা, আর্নিং মানে ইনকাম, মানে আমার সব খরচের পরে আমি আমার ইনকামের যতটুকু টাকা হাতে ধরে রাখবো ওইটা আমি একটা জায়গায় স্টোর করতে থাকি, ওই অ্যাকাউন্টটার নাম হচ্ছে রিটেইন আর্নিং অ্যাকাউন্ট। আমি কি বুঝতে পারলাম? বুঝাতে পারলাম ম্যাডাম? এই যে কমন স্টকটা কি? কমন ডিভিডেন্ড মানে শেয়ার হোল্ডারের কাছে শেয়ার বিক্রি করে যে টাকা এনেছি, কমন স্টক। আর রিটেইন আর্নিং কি আমি বুঝেছি? জি। আমি কি আরেকবার বলবো? বুঝছি ম্যাডাম, বলেন না, আরেকবার বলে শেষ করুন। সোজা কথা, রিটেইন আপনার যে উদ্ধৃত ইনকামের উদ্ধৃত অংশ যেই অ্যাকাউন্টে আপনি রাখেন, ধরেন যেখানে জমান, ওইটার নাম রিটেইন আর্নিং। এবার হয়েছে? তাহলে কোম্পানিও করে কি, প্রত্যেক বছর ওর হাতে যে টাকাটা থাকবে ওটাকে জমায়। দেখেন বছরও চিন্তা করেছে, সামনে বছর 2026 সালে যদি আমি সেলস 1,35,000 করতে পারি, তাহলে আমার প্রতিষ্ঠান হাতে থাকবে 6,000 এত টাকা। এই টাকাটা ও কোথায় জমাবে? আপনার মতো এর আগে ও যত টাকা জমায় সেখানে টাকাটা রেখে দিবে না? জি। এখন দেখেন এ যাবৎকালে ও জমিয়েছে কত টাকা সেইটা দেখেন, সেইটার নামই হচ্ছে ব্যালেন্স শিটে লিখেছে ও। এই যে এই পর্যন্ত এরকম বছর, কত বছরে হয়েছে এটা আমরা জানি না, আমাদের জানার দরকার নাই। এই পর্যন্ত এই কোম্পানি জমিয়েছে কত টাকা? 23,000 মিলিয়ন টাকা জমিয়েছে। ক্লিয়ার? এই অবস্থায় যদি 26 সালে আমার হাতে আরো 6,000 সামথিং আসে, আমি কি এই টাকাটা এটার সাথে রাখবো নাকি এটা থেকে বাদ দিয়ে দিব? এটার সাথে রাখবো না, যোগ করবো ম্যাডাম। যোগ করে দেবো। তাহলে এখন
আপনার এই শব্দটা শোনার জন্য এত কথা বলতেছিলাম। আপনি এখন যে অঙ্কটা করতেছেন ওইটার পাশে রিটেন আর্নিং লিখে ব্র্যাকেটে লিখে রাখেন। তাহলে গত বছর ছিল হলো আমার 23,000, তার সাথে আমি যোগ হলো ওই যে ইনকাম স্টেটমেন্টে যেটা ছিল, কত যেন ছিল ইনকাম, এই যেটা 6,327। তাহলে 23,000 আর এখানে লিখবো 6,327, যা হবে সেইটা এখানে লিখবেন। ওকে, ডান। হয়েছে? বুঝলো কি সবাই? 23,000 সাথে যোগ হবে কত? ওই যে আমার 6,000, নেক্সট ইয়ারে যেটা থাকবে 6,327। হ্যাঁ 6,327, 29,327 হবে ম্যাডাম। হ্যাঁ 6,327। এখন আপনি করবেন কি, এইটা যোগ করেন। আকাশ একটু এদিকে আসো। এই যে এখানে আপনি এখন টোটাল এইটা, তাহলে এখন আমার টোটাল লাইব্রেরি স্পোর্টস অনার্স ইকুইটি করব। তাহলে আমার হচ্ছে এখানে দেখেন, এখানে লং টার্ম লাইবিলিটিস আপনি করছেন এইটা, তার সাথে হলো আমার যোগ হবে হচ্ছে আমার এইটা তো আমি করছি, এইটা যোগ হবে, তার সাথে আমার এই দুইটাকে আপনি যোগ করে আপনি টোটাল করবেন এখানে। তার মানে এইটা 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 এইটা। রেডি হও। কি বলে রাগ হইছো? ঘুম আসছে তোমার? কি বিল্ডিং এ কি কেউ নাই? পিয়ার চলে গেছে? আমি একা আছি। আরে সর্বনাশ, দাও হয়ে গেছে আমার। আকাশ আকাশ আঠাটা যে এখানে দিছো দেখছো, ওটার সাথে লেগে গেছে। এখানে কেউ দেয়? আমার স্যান্ডেলে লেগে গেছে। কি কথা! এখানে তো 23,000 সাথে 6,000 যোগ করে নাই, 6,327 যোগ হয় নাই। কোথায়? এইখানে কেন করবে? এটা তো গত বছরের, আপনি তো করতেছেন সামনে বছরের ঘটনা। আমরা তো 93,983। হ্যাঁ, কত হয়? 93,983। এখানে টোটালে? জি ম্যাডাম। 93,983। এইখানে দেখেন, এইখানে কত হয়েছিল? 1 লক্ষ কত জানা হলো? 1,05,875 বলছিলেন না? 1,05,000। হ্যাঁ 97,583 হলো তো। কোন জায়গা? জি ম্যাম। সবাই হ্যাঁ এটা ঠিক আছে, 97,583। জি ম্যাম। হ্যাঁ এটা ঠিক আছে। আর এখানে ছিল কত? 1,05,875। 1,05,875। আমাদের শর্ত ছিল কি মনে আছে? অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস। মিলছে? না ম্যাডাম মিলে নাই। এটা 1,05,875 আর অলকার আছে 97,583। তার মানে আমার অঙ্ক কি ভুল হয়েছে না মিলে নাই দেখেই অঙ্কটা হয়েছে? এটার একটা মানে আছে, মানেটা আমরা একটু দাগ দিয়ে রাখি। এখানে যদি নিজে বুঝেন তো বুঝলেন, না হলে আমি নেক্সট দিন ক্লাস টেস্টের আগে আমি এটা পড়ায়া তারপরে আমি এটা বুঝাবো। যত টাকা মিলে নাই তত টাকা এইখানে এই যে যোগ করে আপনি হলো এটাকে মিলাই দিবেন, এবং এটার একটা মানে কি এটা আমরা অবশ্যই বলবো। আমি এখন পেজ নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা এই যে ইয়াতে যান, যে অঙ্কটা করলাম এতক্ষণ ওখানে দেখলেই আপনি দেখবেন আছে। এটা হচ্ছে ম্যাডাম এই পিডিএফ বইগুলো একটু দিয়ে যাবে? আরে আল্লাহ রে, আমি কাদের নিয়ে কাজ করতেছি রে! প্রথম ক্লাসের আগে পিডিএফ দিয়ে ক্লাস শুরু করছি। হোয়াটসঅ্যাপে দিয়ে দিছেন? সব দিয়ে দিছি রে বাবা। এই যাদের কাছে বই আছে 218 নম্বর পেজে, আপনি শুধু এই যে এখানে পেজ নাম্বার গুলো দেখে দেখে খাতায় লিখে রাখেন। 218 নম্বর পেজে যান, পেয়েছেন? বই যাদের কাছে আছে? ম্যাডাম আসছে, পাইছি ম্যাডাম। ওকে ফাইন। এবার আমরা এইখানে দেখেন একটা জায়গা, একটা প্যারা আছে পজিটিভ নেগেটিভ। এই দুইটা প্যারায় দাগ দেন, দুইটা প্যারা পজিটিভ নেগেটিভ, ঠিক আছে? তার মানে
জাস্ট কিচ্ছু দরকার নেই, আপনি শুধু একটু রিডিং করেন, বুঝলে ভালো, না বুঝলেও সমস্যা নেই, আমি বুঝাই দিব, ঠিক আছে? যতটুকু করেছি এতটুকুর উপরে আমাদের অঙ্ক করলেই হবে। আচ্ছা, এবার আমরা ব্যালেন্স শিটের অঙ্কটা দিয়ে দিই। সবাই এবার ইয়াতে চলে যান, প্রবলেমে চলে যান। আমরা 2টা বা 3টা অঙ্ক প্র্যাকটিস করে একটা ক্লাস টেস্ট নিয়ে নিই, খারাপ হয় হোক, দরকার হলে পরে আমরা আবার পরীক্ষা দিব। কিন্তু আমরা এই মাথায় থাকতে থাকতে পরীক্ষাটা দিয়ে দিলে, কারণ মিনিমাম 10 থেকে 12 মার্কের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে কিন্তু হয়ে যায়। এই কারণে আচ্ছা সবাই দেখেন, বই যাদের আছে আর যাদের নাই তারা দাগায় রাখেন। তার মানে আমরা হচ্ছে ওই দিন আমরা করেছিলাম ST3 দিয়েছিলাম মনে হয়, তাই না? জি ম্যাম। ST3 দিয়েছিলাম। এবার আমরা ব্যালেন্স শিটের অঙ্কে চলে যাই। শুধু ব্যালেন্স শিট আছে। আমরা কি প্রবলেম 315 দিয়েছিলাম? 315 ST3 দিয়েছিলাম। যারা দাগান নাই তারা লিখেন, যারা আমার এই অনলাইন বই ফলো করছেন তারা লিখবেন 130 নাম্বার পেজে। তার মানে ST3 তে হচ্ছে আমরা দিয়েছিলাম হচ্ছে আর যাদের কাছে এই বইটা আছে তাদের হলো ST43 দিয়েছিলাম কি বই যাদের কাছে আছে? ST43 দিয়েছিলাম। হ্যাঁ 43 দিয়েছিলাম। এবার দেখেন প্রবলেম এইটা দিয়েছি কিনা। প্রবলেম 415 বই যাদের আছে, আর যাদের বই নাই এখানে দাগাবেন, তারা 315 দাগান। 415 জাস্ট ইনকাম স্টেটমেন্ট করা, এটা ছোট্ট একটা অঙ্ক, পার্সেন্ট অফ সেলস এ। 415 দাগিয়েছে। 415 হ্যাঁ 415 মানে হলো চ্যাপ্টারের নাম 4, 15 নম্বর অঙ্ক পেয়েছে কি? এবার পরীক্ষার জন্য স্টার মার্ক দেন, কোন ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। 16 নাম্বার মাস্ট, 16 নাম্বার মাস্ট, 17 নাম্বার 200% ইম্পর্টেন্ট, 17 নাম্বার 200% ইম্পর্টেন্ট, মানে বুঝতে পারতেছেন কত ইম্পর্টেন্ট অঙ্ক। 17 18 নাম্বার কত পার্সেন্ট দিব? 300 দিব। 1000% ইম্পর্টেন্ট হচ্ছে 19 নাম্বার অঙ্ক। আর না এটাই। এখন আপনি 4 হ্যাঁ, তার মানে আমরা দিলাম হলো 15 দিয়েছি, 16 17 18 19 এই কয়টা অঙ্ক। ক্লাস টেস্টের জন্য আপনি এখন ইয়া করেন 19 নাম্বার করলে সবগুলা পারেন, 18 আর 19 করেন, এই দুটো করে ক্লাস টেস্টে আসেন, বাকিগুলো অ্যাসাইনমেন্টে জমা দিয়ে। আর যার পেজ নাম্বার কত ম্যাডাম? পেজ নাম্বার 18 19 এর পেজ নাম্বার হলো বইটা কাছে। কোন আপনি কিসে আছেন? বইতে আছেন নাকি সফট কপিতে আছেন? বইতে আছে ম্যাম, বইতে। আচ্ছা বইতে থাকলে বইয়ের হচ্ছে চ্যাপ্টার 4 এর 232 পেজ। আচ্ছা ওইটা একদম বের করে ফেলছে। 232 232 এ যান, 18 তারপরে 33 এ হচ্ছে 19 না 32 এই তো। 232 এ 18 19 দুটেই আছে। 232 এ হ্যাঁ কষ্ট করে আপনারা যেই খাতা থেকে আমাকে অ্যাসাইনমেন্টের ছবি তুলে দিবেন ওই খাতাতেই করতে থাকেন। 17 18 19 এই 3টা অঙ্ক যদি করেন এই এক সপ্তাহে রবিবারের আগে সব অঙ্ক পেরে যাবেন। যেখানে সমস্যা হবে আমরা ক্লাস শুরু করার আধা ঘন্টা আগে আমরা ওই যে ওই কেন অসম হলো এই টপিকটা নিয়ে কথা বলে আমরা তারপরে ক্লাস শুরু করব। আমরা পরীক্ষার কোশ্চেন দিয়ে দিব। পরীক্ষার কোশ্চেনটা থাকবে এই চ্যাপ্টার থেকে কিভাবে ফাইনালের কোশ্চেন হয়, মানে ফাইনালে যেরকম ভাবে সাধারণত কোশ্চেন হয় ওরকমই একটা কোশ্চেন করব আমরা এই চ্যাপ্টারে। আপনারা এই যে আমি ক্লাসে যে অঙ্কটা করালাম এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ কঠিন অঙ্ক অনেস্টলি আমাদের। আর আমাদের যে ইয়াটা আছে কি বলে এটাকে, মানে এই যে অঙ্কগুলো আমি করতে দিলাম এক্সারসাইজে, এইগুলো অনেক সহজ অঙ্ক, অনেক সহজ অঙ্ক। ঠিক আছে তাহলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহলে কি বলে আপনি ইয়াকে রফ সাহেব আমাকে একটু সবার সাথে কথা বলে জানিয়ে দিয়েন যে হচ্ছে ক্লাস টেস্টটা কবে দিবে, সবাই শনিবার দিবে নাকি রবিবার দিবে।
যেমনই হোক সবাই একটু প্রিপারেশন আন। প্রতি সপ্তাহে যদি একটু একটু করে কাজ দেই, একটু একটু করে যদি করে রাখেন, তাহলে দেখবেন যে পরীক্ষার আগে প্রেশার হবে না, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তাহলে আপনারা ছুটি দিলে আজকে আমি উঠি। শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গুড নাইট। আসসালামু আলাইকুম।